প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট। প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী বলেছেন মির্জা ফখরুল। গণহত্যা মামলায় সাবেক আইজিপি মামুন সহ 7 জনকে ট্রাইব্যুনালে হাজির। গুম খুনের তদন্তকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। কক্সবাজারের পেকুয়ায় ড্রাম ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার 5 জন যাত্রী নিহত। পালিয়েছে ট্রাকের চালক ও সহকারী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট, সুনির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক দল ও অন্যদের সঙ্গে আলোচনা করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত। কমিশন গঠন হয়ে গেছে, ইলেকশন পরিচালনা করবার, কন্ডাক্ট করবার জন্য তার প্রস্তুতি নেওয়া, সেই ধরনের কোনো প্রবলেম নাই, অতি দ্রুত সেটা করা সম্ভব। কিন্তু আমরা যেটা আশা করেছিলাম যে আমরা বলেছি যে সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন, সেটা তিনি দেন। এটা আপনার আমাদেরকে কিছু হতাশ করেছে। একই সঙ্গে জাতিকে কিছুটা, আর তারপরে তার প্রেস সচিব যে কথা বলেছেন, এই কথাটা আমার সাংঘর্ষিক হয়ে যাবে। জুলাই আগস্ট গণহত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান সহ 7 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি এস.এম. ফয়েজ। সরাসরি যাচ্ছে তার কাছে। ফয়েজ, জুলাই আগস্ট গণহত্যা মামলার বিষয়ে বিস্তারিত জানাবেন। দর্শক, আমরা একটু অপেক্ষা করছি। ফয়েজ, জুলাই আগস্ট গণহত্যার মামলার বিষয়ে বিস্তারিত জানাবেন। জুলাই আগস্ট গণহত্যা মামলার আসামি সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন সহ 7 জনের শুনানি চলছে। এরই মধ্যে চৌধুরী আব্দুল আল মামুন, আব্দুল্লাল কাফি এবং শাহিদুল ইসলামকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই অনুমতি ক্রমে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। এছাড়া তাদের যে মামলা তদন্তের যে অগ্রগতি, সেই অগ্রগতির প্রতিবেদন দেওয়ার জন্য তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন রয়েছে, প্রসিকিউশন সময় চেয়েছেন। আদালত সেই সময় মঞ্জুর করেছেন। তাদের 2 মাস সময় দেওয়া হয়েছে। 2 মাসের মধ্যে তাদের চূড়ান্ত যে প্রতিবেদন, সেই প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। এর আগে সকাল 10:15টার দিকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় একেবারে কঠোর নিরাপত্তায়। তারপর সকাল 10:58 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাভারের সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি, জসিমউদ্দিন মোল্লা, শাহিদুল ইসলাম, গুলশান থানার সহ যে 5 জন রয়েছে, তাদেরকে পরে প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয়েছে। তাদের সামনেই তাদের যে অপরাধ, তাদের যে কর্মকাণ্ড, সেগুলো তুলে ধরা হয়েছে। জুলাই আগস্টে কিভাবে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছিল, সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এছাড়া পতিত আওয়ামী লীগ সরকারের আমলে যে গুম খুন অপহরণ হয়েছে, সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। গুম কমিশনের যে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া হয়েছে, সেই প্রতিবেদনে উঠে এসেছে এই গুম খুন অপহরণের যে মাস্টারমাইন্ড সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এইটার মাস্টারমাইন্ড, তার নির্দেশে এই ঘটনাগুলো ঘটেছে। কিছুক্ষণ পরেই আমরা বিস্তারিত বাংলা ভিশনের দর্শকদেরকে আমরা জানাতে পারবো। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। ফয়েজ, আপনাকে ধন্যবাদ। গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 20 জন সাবেক ও বর্তমান কর্মকর্তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। এই জন্য ওই কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিত করতে ইমিগ্রেশন, পাসপোর্ট অধিদপ্তর এবং পুলিশের বিশেষ শাখাকেও নির্দেশনা দেওয়া হয়েছে। সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ কামরুজ্জামান ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে গত রবিবার এই সংক্রান্ত একটি চিঠি দেন।
সেখানে বলা হয়, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দেয়া চিঠির সূত্র ধরে এই নির্দেশনা দেয়া হয়েছে। চিঠিতে বলা হয়, গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির অনুরোধে অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে আরও ২০ জন সরকারি কর্মকর্তা গুম সংক্রান্ত ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ পাওয়া গেছে। অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক মোখলেসুর রহমান, সাবেক আইজিপি ও র্যাবের সাবেক ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বেনজির আহমেদ, সংস্থাটির সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হাসান, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম ও সাবেক ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদের মতো কর্মকর্তারা আছেন এই তালিকায়। বাংলাদেশে নির্বাচন আয়োজনের প্রস্তুতির ঘোষণা আর গুম খুনের তদন্তে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও শেখ হাসিনার বক্তব্যে নিষেধাজ্ঞার প্রশ্ন সচেতনে এড়িয়ে গেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র। নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল জানান, বাংলাদেশে নির্বাচন আয়োজনে প্রস্তুতির ঘোষণাকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। এতে জনগণ নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পাবে। নির্বাচনের সময় নির্ধারণ অব্যাহত পর্যবেক্ষণে থাকবে উল্লেখ করে তিনি আরও জানান, পুরো প্রক্রিয়া জুড়েই আইনের শাসন আর গণতান্ত্রিক মূলনীতির বাস্তবায়নকে উৎসাহিত করে যুক্তরাষ্ট্র। অপর এক সংবাদ সম্মেলনে মুখপাত্র ম্যাথিউ মিলারকে এক প্রশ্নকর্তা জানিয়েছেন, শুনানি বা জামিন ছাড়া বাংলাদেশে ২ মাসেরও বেশি সময় ধরে কারাবন্দী আছেন ৩০ জনেরও বেশি সাংবাদিক। এ বিষয়ে অনেক মানবাধিকার সংগঠন ডক্টর ইউনুসকে চিঠি দিয়েছে। যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাইলে তিনি মিলার বলেন, গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখা ও সম্মান জানানোয় বিশ্বাসী যুক্তরাষ্ট্র। সেই ক্ষেত্রে আইনের শাসন ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার সাথে সঙ্গতি রাখা উচিত, যা আগের সরকারকেও স্পষ্ট করা হয়েছে। বাংলাদেশের মানচিত্র নিয়ে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মাহফুজ আলমের আলোচিত ফেসবুক পোস্ট আর শেখ হাসিনার বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাওয়া হলে এড়িয়ে গেছেন মিলার। গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন আর সাম্প্রতিক একাধিক ঘটনায় বাংলাদেশের সাথে কূটনৈতিক টানাপোড়েনের জেরে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর ব্যবস্থা দিয়ে নজরদারি বাড়িয়েছে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ। ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক সব সরঞ্জাম। বাংলাদেশ ঘেঁষা ভারতের 4 জেলায় উত্তর 24 পরগনা, নদিয়া, মালদহ আর মুর্শিদাবাদ সীমান্তে গত কয়েক সপ্তাহ ধরেই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সতর্ক করা হয়েছে বিএসএফ জওয়ানদের। কাঁটাতারবিহীন সীমান্ত এলাকায় অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হয়েছে। ভারতের গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মনদীর সিং পাওয়ার জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ মেনে বিশেষ করে রাতের পাহারায় গত কয়েক সপ্তাহ ধরেই অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। সামাজিক মাধ্যমে উস্কানিমূলক বক্তব্যের বিষয়ে সতর্ক থাকা আর বাহিনীর শীর্ষ পর্যায়ের নির্দেশ ছাড়া আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে জওয়ানদের সতর্ক করা হয়েছে। এছাড়াও সীমান্ত পারাপারে জাল পাসপোর্ট আটকাতে সীমান্তে অভিবাসন দফতর ও বিএসএফ সতর্ক নজর রাখছে বলেও জানিয়েছে বিএসএফ কর্মকর্তা মনদীর সিং। কক্সবাজারের পেকুয়ায় ড্রাম ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার 5 জন যাত্রী নিহত হয়েছে। পেকুয়ার ধনিয়াকাটা এলাকায় সকাল 7টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, পেকুয়া এবিসি অঞ্চলে মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় ড্রাম ট্রাকটি বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই 4 জন যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও একজন মারা যান। নিহতদের মধ্যে 4 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন অটোরিকশার চালক মনিরুল মান্নান, চট্টগ্রামের হাটহাজারী এলাকার ফিরোজ ও তার স্ত্রী শারমিন এবং তাদের শিশু সন্তান। দুর্ঘটনার পর ড্রাম ট্রাকটি পুলিশ হেফাজতে নিলেও চালক সহকারী পালিয়ে গেছে। এদিকে খাগড়াছড়িতে বাস উল্টে অন্তত 20 জন পর্যটক আহত হয়েছে। আলুটিলার পর্যটন কেন্দ্রে বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। আন্তর্জাতিক প্রসঙ্গ, সিরিয়ার দখলদারিত্ব মজবুত করে গাজা আর লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। নতুন করে হামলা হয়েছে নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে নেয়া ইয়েমেনের নৌবন্দর, তেলক্ষেত্র আর বিদ্যুৎ কেন্দ্রে। টানা 13 মাসের 45,000-এরও বেশি মানুষকে হত্যার ধারাবাহিকতায় বুধবার গাজার হাসপাতাল, শরণার্থী শিবির, বেসামরিক অবস্থানে ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে উত্তর গাজার আল আহলি আরব হাসপাতালের চিকিৎসক আর শিশুসহ অন্তত 16 জনকে হত্যা করে তারা। একই দিনে হামলা হয়েছে লেবাননেও। চরমপন্থী একদল ইহুদি লেবাননের দক্ষিণাঞ্চলে অনুপ্রবেশ করলেও বাধার মুখে সরে যেতে বাধ্য হয়। এদিকে ইসরায়েলের সেনা সদর জানিয়েছে, হুথি যোদ্ধাদের সামরিক অবস্থানে ইয়েমেনের পশ্চিম সমুদ্র উপকূলীয় অঞ্চল আরও ভেতরে বেশ কয়েকটি অবস্থানে বিমান হামলা চালানো হয়েছে। ইয়েমেনের রাজধানী সানা আর হুদেইহাদ বন্দরে হামলার খবর স্বীকার করেছে হুথি মুখপাত্র। রাসা ইসা তেল ক্ষেত্রে আরও 2টি বিদ্যুৎ কেন্দ্রে হামলায় হতাহত হয়েছে বেশ কয়েকজন। এই হামলার আগের রাতে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ একাধিক অবস্থানে রকেট হামলা চালিয়েছে হুথি। বেশিরভাগ আকাশে ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। এদিকে সিরিয়ার গোলান সহ আশপাশের এলাকায় দখলদারিত্ব বহাল রেখে অবস্থান মজবুত করেছে ইসরায়েলি সেনারা।
চলছে দখলদার আগ্রাসী টহল। এমন পরিস্থিতিতে বৈঠক করে সিরিয়ায় স্থিতিশীলতা ফেরাতে একসাথে কাজ করার ঘোষণা দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান আর লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে দুপুর 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।